আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো এম.জে. ডেমার্কোয়ের লেখা দ্য মিলিয়নেয়ার ফাস্ট লেন। হুম, হুম। এই বইটা আমাদের ছোটবেলা থেকে শেখা একটা ধারণাকে, মানে ওই যে ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, টাকা জমিয়ে যাও আর ৬৫ বছর বয়সে গিয়ে জীবনটা উপভোগ করো। একদম এই পুরো ধারণাটাকেই লেখক সরাসরি চ্যালেঞ্জ করছেন। হুম, হুম। তিনি বলছেন এই রাস্তাটা শুধু যে খুব ধীর তাই না, এটা আসলে একটা ফাঁদ। হুম, তিনি একটা অন্য পথের কথা বলছেন, যেটাকে তিনি নাম দিয়েছেন ফাস্ট লেন। হুম। তো আজকের আলোচনায় আমরা এই ফাস্ট লেন ধারণাটার গভীরে যাব, দেখব এটা আসলে কি। ঠিক তাই। আর এই আলোচনাটা বুঝতে হলে আমাদের প্রথমে লেখকের দেখানো ৩টি আর্থিক পথকে বুঝতে হবে। তিনি বলছেন, আমরা সবাই জেনে বা না জেনেই এই ৩টে পথের কোনো না কোনো একটাতে হাঁটছি। আচ্ছা, পথগুলো হলো সাইডওয়াক, স্লো লেন আর ফাস্ট লেন। আর এই ৩টের মধ্যে পার্থক্যটা ধরতে পারাটাই আর্থিক স্বাধীনতার দিকে এগোনোর প্রথম ধাপ। চলুন তাহলে এই তিনটি পথ বা লেন দিয়েই শুরু করা যাক। প্রথমটা সাইড ওয়াক। নামটা শুনেই তো রাস্তার পাশের ফুটপাথের কথা মনে হচ্ছে। এটা দিয়ে লেখক ঠিক কি বুঝিয়েছেন? আপনার অনুমান একদম ঠিক। সাইডওয়াক হলো সেই জীবনধারা যেখানে আর্থিক পরিকল্পনা বলে আসলে কিছুই নেই। এখানকার মানুষের মূল মন্ত্র হল, আজ আয় করো, আজই উড়িয়ে দাও। মানে যাকে বলে ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। অনেকটা সেরকমই। আয়ের চেয়ে ব্যয় প্রায়ই বেশি। হয়তো ভালো মাইনে পায়, দামি ফোন ব্যবহার করে, দারুণ জায়গায় ঘুরতে যায়, কিন্তু মাস শেষে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য। আর ক্রেডিট কার্ডের বিল জমতে থাকে। ঠিক। এরা আসলে এক পেচেক থেকে আরেক পেচেকের দূরত্বে বাস করে। আর্থিক দিক থেকে এরা সবচেয়ে বেশি ভঙ্গুর। যে কোনো একটা ছোট দুর্ঘটনা, ধরুন চাকরি চলে গেল বা একটা অসুখ হলো, ব্যাস, পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। একদম। এরা আর্থিকভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে, সামান্য ধাক্কাতেই পড়ে যাবে। বোঝা গেল। তাহলে দ্বিতীয় পথ স্লো লেন। এটাইটা সেই চিরচেনা রাস্তাটা, তাই না? চাকরি, সঞ্চয় আর অবসরের জন্য অপেক্ষা। হ্যাঁ, এটাই সেই রাস্তা যা আমাদের সমাজ, আমাদের বাবা মা শিখিয়েছেন। স্লো লেন কিন্তু সাইডওয়াকের চেয়ে অনেক ভালো, কারণ এখানে একটা পরিকল্পনা আছে, সঞ্চয়ের মানসিকতা আছে। হুম। এখানকার মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, বাড়ির লোন শোধ করার চেষ্টা করে, আর ৪০-৫০ বছর ধরে একটু একটু করে সম্পদ বানানোর চেষ্টা করে। বাইরে থেকে দেখলে এটা খুবই নিরাপদ আর বুদ্ধিমানের কাজ মনে হয়। কিন্তু লেখক তো এই পথেরও সমালোচনা করছেন। কেন? যেখানে এটা এত নিরাপদ মনে হচ্ছে। এখানেই বইটির আসল চমক। লেখক বলছেন, স্লো লেনের সবচেয়ে বড় সমস্যা হল এখানে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, আপনার সময়, সেটা আপনার নিয়ন্ত্রণে নেই। সময় নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ, আপনি আপনার জীবনের সেরা বছরগুলো, আপনার যৌবন, আপনার শক্তি, সব কিছু বিক্রি করছেন টাকার বিনিময়ে। সপ্তাহে ৪০-৫০ ঘন্টা কাজ করছেন একটা নির্দিষ্ট বেতনের জন্য। আপনার আয়ের চাকাটা আপনার সময়ের চাকার সাথে বাঁধা। মানে আমি যদি কাজ না করি, আয়ও বন্ধ। ঠিক তাই। আপনি ছুটিতে গেলে আপনার আয়ও ছুটিতে যায়। এর মানে হল, আর্থিক স্বাধীনতা যদি আসেও, সেটা আসবে জীবনের একেবারে শেষ ভাগে। ৬৫ বা ৭০ বছর বয়সে। হ্যাঁ, লেখক এটাকে বলছেন হুইল চেয়ারে বসে ধনী হওয়া। তখন হয়তো আপনার অনেক টাকা থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে বিশ্ব ঘুরে বেড়ানোর মতো শক্তি বা ইচ্ছা কি আর থাকবে? ভাবার মতো বিষয়। আর আরেকটা বড় সমস্যা হলো নিয়ন্ত্রণের অভাব। আপনার বেতন কত বাড়বে, প্রমোশন হবে কিনা, বা ধরুন কাল আপনার চাকরিটাই থাকবে কিনা, এর কোনোটারই নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আপনি আসলে চালকের আসনে নেই। আপনি একজন যাত্রী মাত্র। একদম। তাহলে এখানেই আসছে তৃতীয় পথটা, ফাস্ট লেন, যা বইটার আসল আলোচনার বিষয়। এই পথটা তাহলে ঠিক কেমন? এটা কি কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম? না, না, একদমই না। লেখক বারবার সাবধান করেছেন যে ফাস্ট লেন মানে রাতারাতি ধনী হওয়ার কোনো জাদুর কাঠি নয়। ফাস্ট লেন হল একজন উদ্যোক্তা বা স্রষ্টা হওয়ার পথ। সৃষ্টা? হ্যাঁ, মানে শুধু টাকা আয় করা নয়, বরং এমন একটি সিস্টেম বা ব্যবসা তৈরি করা যা আপনার সক্রিয় অংশগ্রহণ ছাড়াই চলতে পারে এবং সময়ের সাথে সাথে এর আয়ের গতিও বাড়তে থাকে। স্লো লেনের মানুষ সময় বিক্রি করে, আর ফাস্ট লেনের মানুষ এমন সম্পদ বা লেখকের ভাষায় মানি ট্রি তৈরি করে যা তাদের হয়ে কাজ করে। দারুণ একটা ধারণা। তার মানে ফাস্ট লেনের ফোকাস হলো এমন একটা অ্যাসেট তৈরি করা যা নিজে থেকেই আয় করতে পারে। লেখক তো একটা সফল ফাস্ট লেন ব্যবসা চেনার জন্য একটা মডেলের কথাও বলেছেন, তাই না?
CENTS মডেল। হ্যাঁ, CENTS। এটা একটা ফিল্টারের মতো যা দিয়ে কোনো ব্যবসার আইডিয়া ফ্যাসলেনের উপযুক্ত কিনা তা যাচাই করা যায়। এর প্রথম অক্ষর সি, যার মানে হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। ব্যবসার উপর নিজের নিয়ন্ত্রণ। ঠিক, ব্যবসার প্রতিটি দিকের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। ধরুন আপনি যদি শুধু অন্যের প্রোডাক্ট বিক্রি করেন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে সেই প্রোডাক্টের দাম, কোয়ালিটি বা সাপ্লাই কোনোটারই নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। মূল কোম্পানি যদি কাল নিয়ম বদলে দেয় তাহলে আমার ব্যবসা বসে যাবে। একদম, ফার্স্ট লেনে আপনাকে চালকের আসনেই থাকতে হবে। আচ্ছা, কন্ট্রোলের বিষয়টা বোঝা গেল। এরপরের অক্ষর ই মানে এন্ট্রি বা প্রবেশযোগ্যতা। এর মানে কি? ই বা এন্ট্রি মানে হলো ব্যবসায় প্রবেশের বাধা যত বেশি হবে আপনার জন্য ততই ভালো, কারণ প্রতিযোগিতা কম থাকবে। এটা তো একটু উল্টো শোনালো। সহজ ব্যবসায় তো লাভ বেশি হওয়ার কথা। এটাই একটা প্রচলিত ভুল ধারণা। যে ব্যবসা সবাই খুব সহজে শুরু করতে পারে, যেমন ধরুন একটা সাধারণ ব্লগ লেখা বা টি শার্ট ডিজাইন বিক্রি করা, সেখানে লক্ষ লক্ষ প্রতিযোগী। সফল হওয়াটা সেখানে লটারি জেতার মতো হয়ে যায়। হুম। কিন্তু যদি এমন কোনো ব্যবসা হয় যার জন্য বিশেষ জ্ঞান, দক্ষতা বা বড় পুঁজি লাগে, সেখানে সহজে কেউ ঢুকতে পারে না। লেখক বলছেন, সবাই করছে, এটা একটা সতর্ক সংকেত, কোনো সুযোগ নয়। ইন্টারেস্টিং। এরপর আসছে এন ফর নিড বা চাহিদা। কিন্তু আমরা তো সবসময় শুনি তোমার প্যাশনকে অনুসরণ করো। লেখক কি তাহলে এই ধারণার বিরুদ্ধে? এন বা নিড বলছে আপনার ব্যবসাটিকে অবশ্যই বাজারের কোনো একটি বাস্তব চাহিদা বা সমস্যার সমাধান করতে হবে। নিজের ভালো লাগা থেকে নয়। নিজের ভালো লাগাটা জ্বালানি হতে পারে, কিন্তু ইঞ্জিন নয়। লেখক বলছেন, নিজের প্যাশনের পেছনে দৌড়ালে বিল পরিশোধ করা যায় না। মানুষের সমস্যার পেছনে দৌড়াতে হবে। আপনি যদি এমন কোনো সমস্যার সমাধান করতে পারেন যা নিয়ে আপনি নিজেও প্যাশনেট, তাহলে তো সোনাই সোহাগা। কিন্তু শুরুটা হতে হবে চাহিদা দিয়ে। তার মানে আমি কি বানাতে ভালোবাসি তার চেয়ে মানুষের কি প্রয়োজন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরের অক্ষর টি ফর টাইম বা সময়। হ্যাঁ, টি বা টাইম বলছে আপনার ব্যবসাটিকে আপনার সময় থেকে বিচ্ছিন্ন হতে হবে। বিচ্ছিন্ন হতে হবে। মানে, যদি আপনার ব্যবসা আপনাকে ছাড়া এক মুহূর্তও না চলে, তাহলে আপনি আসলে ফার্স্ট লেনে নেই, আপনি নিজের তৈরি করা একটি চাকরিতে আটকে আছেন। ওহ, এটা তো অনেক ছোট ব্যবসার মালিকের ক্ষেত্রেই সত্যি। তারা গর্ব করে বলেন যে দিনে 18 ঘন্টা কাজ করেন। ঠিক, কিন্তু সেটা ফার্স্ট লেন নয়। সত্যিকারের সম্পদ হল এমন সিস্টেম যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য আয় করে। যেমন ধরুন, আপনার লেখা একটা বই, আপনার তৈরি করা একটা সফটওয়্যার বা একটা অনলাইন কোর্স। অর্থাৎ একটা মানি ট্রি লাগানো যা আপনার যত্ন ছাড়াই ফল দিতে থাকবে। একদম। এবং সবশেষে এস ফর স্কেল বা পরিধি। এর মানে কি? ব্যবসার আকার বড় করার সুযোগ। হ্যাঁ, এস বা স্কেল মানে হলো আপনার ব্যবসার মডেলটি কি স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ, নাকি এর পরিধি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, আপনি একটি স্থানীয় রেস্তোরাঁ চালান। আপনি দিনে হয়তো 200 জন গ্রাহককে সেবা দিতে পারবেন। এটাই আপনার ব্যবসার সীমা। কিন্তু আপনি যদি আপনার রেস্তোরাঁর একটি ফ্র্যাঞ্চাইজি মডেল তৈরি করেন, বা আপনার বিশেষ কোনো সস বোতলজাত করে সারা দেশে বিক্রি করেন, ঠিক তাই, তখন আপনার ব্যবসার পরিধি বহু গুণে বেড়ে যায়। ফার্স্ট লেনের জন্য এমন ব্যবসা দরকার যা নাগাল বা স্কেল অনেক বড় হতে পারে। এই CENTS মডেলটা তো যে কোনো ব্যবসার আইডিয়াকে ফিল্টার করার জন্য দারুণ একটা টুল। বইটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আইনের কথা বলা হয়েছে, ল অব এফেকশন। এটা আসলে কি? ল অফ অ্যাফেকশন হল ফাস্টেলেন দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে। এটা CENTS মডেলের এন মানে নিড এবং এস মানে স্কেলের একটা মিলিত রূপ। আচ্ছা। আইনটি বলছে, আপনি যত বেশি মানুষের জীবনে বড় মাপের ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন, আপনার সম্পদও তত বাড়বে। অর্থাৎ সম্পদ হল আপনার তৈরি করা ভ্যালুর একটা বাই প্রোডাক্ট। ফোকাসটা টাকার ওপর নয়, বরং ভ্যালু তৈরির উপর। একদম, টাকার পেছনে না ছুটে ভ্যালু তৈরির পেছনে ছুটতে হবে। যদি আপনার ব্যবসা লক্ষ লক্ষ মানুষের কোনো একটা ছোট সমস্যার সমাধান করে বা অল্প কিছু মানুষের কোনো একটা বড় সমস্যার সমাধান করে, তাহলে সম্পদ আপনার কাছে এমনিতেই আসবে। তার মানে ফার্স্ট লেন পথটা ঝুঁকিহীন নয়, কারণ এত বড় প্রভাব তৈরি করতে হলে তো বড় পদক্ষেপ নিতেই হবে। লেখক কি এই ঝুঁকির বিষয়ে কিছু বলেছেন? অবশ্যই বলেছেন। তিনি বলছেন ঝুঁকি নিতেই হবে,
কিন্তু সেটা হতে হবে পরিকল্পিত বা ইন্টেলিজেন্ট রিস্ক। এটা লটারি খেলার মতো অন্ধ ঝুঁকি নয়। পরিকল্পিত ঝুঁকি মানে CENTS মডেল অনুসরণ করে, বাজার গবেষণা করে, ছোট আকারে পরীক্ষা করে, তারপর বড় পদক্ষেপ নেওয়া। আর তিনি একটা পাল্টা প্রশ্নও ছুড়ে দেন। কি প্রশ্ন? তিনি বলেন, স্লো লেন কি আসলেই ঝুঁকিহীন? আপনার চাকরিটা যে কাল থাকবে তার নিশ্চয়তা কি? সেটাও ঠিক। সেখানে ঝুঁকিটা আপনার নিয়ন্ত্রণে নেই। ফাস্ট লেনে ঝুঁকিটা অন্তত আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনি ভুল থেকে শিখতে পারেন, পথ বদলাতে পারেন। আপনি চালকের আসনে আছেন। বইটির সবচেয়ে বড় আকর্ষণ হল এটা গেট রিচ স্লো বা ধীরে ধীরে ধনী হওয়া মিথকে সরাসরি আক্রমণ করে, যেমন শুধু ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা বা টাকা জমানো। এই প্রচলিত ধারণাগুলোকে লেখক কেন এত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন? লেখকের মূল যুক্তি হল এই ধীরগতির পথটা আসলে গণিত এবং সময়ের বিরুদ্ধে একটা খেলা। 40 বছর ধরে 8% রিটার্নে বিনিয়োগ করে হয়তো আপনি অবসরের সময় কোটিপতি হবেন, কিন্তু মুদ্রাস্ফীতি সেই টাকার আসল মূল্য অনেক কমিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা হল আপনি আপনার জীবনের সেরা সময়টা, আপনার যৌবন, আপনার স্বাধীনতা সবকিছু ভবিষ্যতের জন্য বন্ধক রাখছেন। লেখক বলছেন, লক্ষ্যটা শুধু অবসরে ধনী হওয়া নয়, লক্ষ্য হল পুরো জীবনটাকেই স্বাধীনভাবে এবং নিজের শর্তে বাঁচা। ফাস্ট লেন সেই স্বাধীনতাকে যৌবনে অর্জন করার একটা পথ দেখায়। ঠিক। তাহলে সংক্ষেপে যদি এই বইয়ের মূল শিক্ষাগুলো তুলে ধরা হয়, আমি কয়েকটা দিয়ে শুরু করি। অবশ্যই। 1 নম্বর, প্রচলিত ধীরে ধীরে ধনী হওয়ার পথটি একটি ধীর গতির ফাঁদ, যা আপনার সময়কে কেড়ে নেয়। 2 নম্বর, ভোক্তা না হয়ে একজন স্রষ্টা বা মূল্য সৃষ্টিকারী হতে হবে। একদম। 3 নম্বর শিক্ষা হল নিজের সময় বিক্রি করা বন্ধ করে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যা আপনার হয়ে কাজ করবে। আর 4 নম্বর হল নিজের ব্যবসা এবং অর্থের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আরও কিছু পয়েন্ট তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, 5 নম্বর শিক্ষাটি হল আপনার আয় আপনার তৈরি করা প্রভাবের সমানুপাতিক হবে, যা আমরা ল অফ এফেকশনে আলোচনা করেছি। ষষ্ঠত, ঝুঁকি এড়িয়ে চলা যাবে না, বরং পরিকল্পিত ঝুঁকি নিতে শিখতে হবে। ঠিক। সপ্তম, এমন ব্যবসার মডেল খুঁজতে হবে যা বারবার আয় এনে দেয় এবং যার পরিধি সহজেই বাড়ানো যায়, মানে রেকারিং এবং স্কেলেবল। আর বাকি 3টি? অষ্টম শিক্ষাটি হল গেট রিচ স্লো মডেলে সময় আপনার শত্রু, কারণ এটা আপনার যৌবনকে খেয়ে ফেলে। কিন্তু ফাস্ট লেনের সময় আপনার বন্ধু, কারণ আপনার সিস্টেম সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। নবম, অল্প বয়সে আর্থিক স্বাধীনতা অর্জন করা কোনো স্বপ্ন নয়, এটা একটা বাস্তবসম্মত লক্ষ্য। এবং 10 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, সত্যিকারের সম্পদ মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। সত্যিকারের সম্পদ হল স্বাধীনতা, নিজের সময়, নিজের সিদ্ধান্ত এবং নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আসল সম্পদ। তাহলে সব মিলিয়ে দ্য মিলিয়নিয়ার ফাস্ট লেন বইটি শুধু টাকা পয়সার কিছু কৌশল নয়, এটি ধনী হওয়া, জীবন এবং স্বাধীনতা নিয়ে আমাদের চিন্তাভাবনার মূলে একটা বড় ধাক্কা দেয়। একদম। এটা প্রচলিত ধারণার স্রোতের বিপরীতে গিয়ে নিজের আর্থিক ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তোলার একটা রোডম্যাপ। ঠিক তাই। বইটি কোনো সহজ পথের কথা বলে না, বরং একটি কঠিন কিন্তু কার্যকরী পথের কথা বলে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। একটা ইঁদুরও তো সারাদিন তার চাকাতে কঠোর পরিশ্রম করে, কিন্তু কোথাও পৌঁছায় না। ঠিক। স্লো লেনের মানসিকতা নিয়ে ফাস্ট লেনে সফল হওয়া সম্ভব নয়। এর জন্য চিন্তার জগতে একটা বড় পরিবর্তন আনা দরকার। আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি লেখকের কথা অনুযায়ী সত্যিকারের সম্পদ সময় এবং অর্থকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে অর্জিত হয়, তাহলে এমন কোন সবচেয়ে ছোট মানি ট্রি বা টাকার গাছের চারা আজই লাগানো যেতে পারে, যা আপনার খুব বেশি সময় নেবে না, কিন্তু সময়ের সাথে সাথে নিজের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই একটু একটু করে মূল্য তৈরি করতে সক্ষম? সেটা হতে পারে একটা ব্লগ পোস্ট, একটা ছোট্ট ই-বুক বা কোনো সমস্যা সমাধানের জন্য লেখা 10 লাইনের একটা কোড। শুরুটা ছোটই হোক, কিন্তু সেটা যেন একটা সিস্টেমের বীজ হয়।